Na প্লাস Cl মাইনাস লেখা থাকবে না, ওখানে দেখবি আলাদা আলাদা কালি দিয়ে এরকম সব ডিনোট করেছে, ওগুলো হাই লেভেলের স্ট্রাকচার চলে গেল। যাই হোক চল পরেরটা যদি তোকে বলি, সাপোজ যদি তোকে বলবে না, তাই আমি তোকে একটা মেটাল দেখাচ্ছি এখান থেকে, সিজিয়াম। দেখ সিজিয়াম এখানে আছে সিএস, সোডিয়াম ভাই এখানে সিজিয়াম। তো ভাই সোডিয়াম যেমন NaCl ফর্ম করে, সিজিয়াম ও সিজিয়াম ক্লোরাইড ফর্ম করে, ঠিক আছে। সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার তোর ক্লাস 9-10 লেভেলের পার্ট নয়। সিজিয়াম ক্লোরাইডে দেখবো ভাই একটা সিজিয়ামের 8 দিকে 8খানা NaCl মাইনাস হতে লেগে আছে, ওগুলো ভাই পরের লেভেলের পার্ট, বুঝতে পেরেছিস? তাহলে কোথায় কটা থাকবে এগুলো আমার এখন লাগবে না কিচ্ছু, বোঝা গেছে? চল যাই হোক, এই ছিল হচ্ছে CsCl NaCl, বুঝতে পারলাম মানে আয়নিক কম্পাউন্ড মানেই স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বোঝা গেছে? এইবার আমি সিনারিওর মধ্যে কাকে আঁকছি, তাহলে আয়নিক কম্পাউন্ড মানে বুঝলাম। কোভ্যালেন্ট কম্পাউন্ড এবার আমি আঁকছি, ধর কোভ্যালেন্ট কম্পাউন্ড ক্লাস ক্লাসে পড়েছিলাম, কোভ্যালেন্ট কম্পাউন্ড বাড়ি গিয়ে প্র্যাকটিস করেছিস, মিথেনের স্ট্রাকচার বইয়ের মধ্যে মার্ক করেছিলাম ভাই, CH4 একখানা কার্বন, চারদিকে 4খানা হাইড্রোজেন আঁকা আছে, বিফোর কম্বিনেশন করলাম, আফটার কম্বিনেশন করলাম, করে দেখালাম, পরীক্ষাতে আজকে হয়তো আমি কোশ্চেন দিতেও পারি, ঠিক আছে, আঁকতে দিয়েছি হয়তো। CH4 কে আমি এখানে আঁকছি, আলটিমেট স্ট্রাকচারই ধর আঁকলাম CH4, এটা হচ্ছে আমার CH4 স্ট্রাকচার। দেখবি তোকে আগের দিন বলেছিলাম না যে CH4 আর CCl4, আগের দিন ক্লাসে কথাটা বলেছিলাম, স্ট্রাকচারটা সেম তোর ক্লাস 10-এ এই যে ভাই এইভাবে আঁকছি, অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি করে এঁকে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলগুলো বলতে কত হতো, আগের দিন বইয়ের মধ্যে মার্ক করে দিয়েছিলাম, কত হতো এই অ্যাঙ্গেলগুলো, কত হতো বলতে অ্যাকচুয়ালি, বলতে কি বইয়ের পাতা উল্টে বলা হয়, এই অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি কত হয়, আগের দিন বইয়ের মধ্যে কোনো একটা চ্যাপ্টার খুলে তোকে দেখিয়েছিলাম, বলতে কি এই অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি কত হয় বলতো, এই অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি কত হয়, তোকে বইয়ের মধ্যে আগের দিন কোনো একটা চ্যাপ্টার খুলিয়ে বার করিয়ে দেখিয়েছিলাম এই অ্যাঙ্গেলগুলো কত। 120 হয় না ভাই, 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, তোকে আগের দিন মডেলটা বানিয়েও দেখিয়েছিলাম, ঠিক আছে। CCl4 CH4 আমার একই রকমের জিনিসপত্রই ছিল। তো এটা আমি ভাই এটা কাকে নিলাম, নন পোলার কোভ্যালেন্ট মলিকুল নিয়েছি, নন পোলার কোভ্যালেন্ট মলিকুল, বোঝা গেল? নন পোলার মানে কি, দেখ এর মধ্যে কোনো চার্জ সেপারেট হয়নি, স্বাভাবিকভাবেই চার্জ কোনো সেপারেট হয়নি, তার মানে দেখ এখানে আগে থেকে ওটা চার্জ সেপারেটেড ভার্সনই ছিল, এখানে আর কোনো চার্জের সেপারেশন হয়নি, বোঝা গেছে? এইবারে তুই ভাব, তাহলে এখানে তো আমি বুঝতে পারছিলাম কি, তোর ক্লাস 10 লেভেলে দেখ তোকে জাস্ট এই পার্টটা শো করে দেয়, একটা NaCl, এটা তোকে ক্লাস 10 লেভেলে শো করে, একখানা NaCl, একখানা NaCl তো এক্সিস্ট করতে পারে না, এটা তো ভাই সবাই এরকম জুড়ে আছে, একখানা NaCl এরকম হয় না কিছু, বুঝতে পেরেছিস তো? CH4, এবার তুই ভাব, তোর মনে হয় একটা CH4 আরেকটা CH4কে টেনে রাখবে, রাখার কোনো কারণই নেই, কারণ দেখ এই CH4 মধ্যে কোনো চার্জ সেপারেশনই হয়নি, তো একটা CH4 থাকলো ভাই ওর মতন, আরেকটা CH4তে কোনো চার্জ সেপারেশনই হয়নি, এর মধ্যে কোনো চার্জ সেপারেশন হয়েছে, কিছুই হয়নি, তাহলে ভাই এটাকে এর মতন তো টানতে পারবে না, এখানে তো ভাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, একটা আয়ন আরেকটা আয়নকে টেনে রেখেছিল, এখানে কি আর কোনো আয়ন টায়ন আছে না ভাই, কিছুই নেই, তাহলে ভাই একে এইভাবে আর টানতে পারবে না, বুঝা গেল? অন্য কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনে টানবে, কিন্তু এই যে এখানে যেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন টানতো, এখানে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা নেই। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, এখানে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা আবার তোর ক্লাস 10-এ লাগবে না, সেটা তো ক্লাস 11-এ গিয়ে আছে, ক্লাস 11-এ যখন কেমিক্যাল বন্ডিং করবি সেখানে লাগবে, এটা না আছে ভাই নাম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, সেগুলো আমার তোর ক্লাস 10-এর পার্ট নয়, বুঝতে পারলি? তার মানে যখন আমি ভাই কোভ্যালেন্ট মলিকিউল নিলাম, দেখ এখানে তো কোনো আয়ন পার্ট নেই, চার্জ পার্ট নেই, তার মানে ভাই এর মধ্যে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, এর মধ্যে আছে কিছু উইক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, সেগুলো ভাই এখানেও আছে, তো উইকের কম্পেয়ার করে আমার কী হবে, আমার তো এখানে স্ট্রং ঢুকে গেছে, ওখানে তো আর কোনো স্ট্রং নেই, বোঝা গেল? সেই ফোর্স অফ অ্যাট্রাকশন তোর ক্লাস 10 লেভেলেই লাগবে হচ্ছে ক্লাস 11-এ, ক্লাস 11 যখন তুই পড়বি অনেক লন্ডন ডিসপারশন ফোর্স আছে, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল সব আসে, সব ক্লাস 11-এর পার্ট, বোঝা গেল? তো যখন সময় আসবে তুই পড়বি ওটা, বোঝা গেছে? এইবারে তুই একটা জিনিস ভাব, ধর একখানা কন্টেনারের মধ্যে আমার ভাই NaCl মলিকিউল আছে, একখানা NaCl মলিকিউল পসিবল নয়, লাখ কোটি NaCl মলিকিউল ধর একটা কন্টেনারে আছে, একটা NaCl আমি তোকে বোঝানোর জন্য সেরকম আঁকছি, একটা NaCl ধর আরেকটা NaCl, তো বুঝতেই পেরেছি কয়েক হাজার কোটি NaCl আছে, ধর একটা কন্টেনারের মধ্যে আমার শুধুমাত্র মিথেনই আছে, তাহলে ভাই CH4 আছে, তুই বল ভেবেচিন্তে বলবো, দেখ মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট মানে কি, মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে সলিড থেকে আমি ভাই লিকুইডে কনভার্ট করবো, আর বয়লিং পয়েন্ট মানে হচ্ছে আমি লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করবো, তার মানে দেখ আমি যদি সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে চাই বা লিকুইড থেকে গ্যাসে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে আমায় কী করতে হবে, স্বাভাবিকভাবেই মলিকুলগুলোকে আরও দূরে পাঠাতে হবে, কেন, সলিড মানে কাছাকাছি লেগে আছে, লিকুইড মানে কি ভাই দূরে পাঠালাম একটু, ধর লিকুইড ছিল গ্যাসে পাঠাবো মানে আরও দূরে পাঠাবো, তার মানে ভাই আমি সলিড থেকে লিকুইডে কনভার্ট করি বা ভাই লিকুইড থেকে আমি গ্যাসে কনভার্ট করি, আমাকে সোজা কথা যেটা করতে হবে হচ্ছে এদের মাঝখানের ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো ভাঙতে হবে, কমিয়ে দিতে হবে, বোঝা গেল? আমি যদি ভাই দূরে পাঠাতে যাই তাহলে ভাই মাঝখানের ফোর্স অফ অ্যাট্রাকশন কমাতে হবে স্বাভাবিকভাবেই, ফোর্স অফ অ্যাট্রাকশন কমাই আমি কীভাবে, ওই জন্য আমি হিট করি ভাই, ওই জন্য আমি হিট করি,
ওই জন্য আমি হিট করি। হিট করলে আমার ভাই সলিড আস্তে আস্তে গলতে থাকে, লিকুইডে কনভার্ট হয়, লিকুইড আমার আস্তে আস্তে ভাই ভেপারে কনভার্ট হয়। এই জন্য আমি হিটটা করি, বাইরে থেকে এনার্জি দিচ্ছি, থার্মাল এনার্জি গিয়ে কী করবে, এগুলোকে ভাঙতে থাকবে। বুঝতে পেরেছিস তো? কোনগুলোকে ভাঙবে? এই ফোর্স অফ অ্যাট্রাকশনগুলোকে ব্রেক করতে থাকবে। বোঝা গেছে? এইবারে তুই আমার বল, কাকে সেপারেট করা সোজা? আয়নিক কম্পাউন্ডগুলোকে সেপারেট করা সোজা নাকি কোভ্যালেন্টগুলোকে সেপারেট করা সোজা? স্বাভাবিকভাবে ভাই এদেরকে সেপারেট করা সোজা, কারণ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন উইক। তার মানে ভাই আয়নিক কম্পাউন্ডকে আমার ভাই সেপারেট করা সোজা না, কঠিন, একটু এর থেকে কঠিন। তার মানে এবারে তুই বলতো কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম মানে কি? কম এনার্জি দিলেই ভাই ও ভাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কোথায় হবে? কোভ্যালেন্ট। বুঝতে পেরেছিস? তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডের হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয়। ঘুম পাচ্ছে শনিবারের সকালবেলা এখানে এসে, রাত্রেবেলা 3টের সময় যদি ঘুমাতে যাস তাহলে ভাই সকালবেলা 8টার সময় পড়তে আসতে কষ্ট হবে। ঠিক আছে? রাত্রেবেলা 3টে 4টে যদি ঘুমাতে যাস, রাত্রেবেলা 12টার সময় 11টার সময় ঘুমিয়ে পড়ি, ওকে? ভোরবেলা উঠবি। ক্লিয়ার? তার মানে ভাই আয়নিক কোভ্যালেন্টের মধ্যে আমার কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি? আয়নিকের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি, কোভ্যালেন্টের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম। ক্লিয়ার? এই কোশ্চেন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। বুঝতে পারলি? ক্লিয়ার? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার কম্পারিজন। বইয়ের মধ্যে মার্কিং আমি সব আসছি, বইয়ের মধ্যে সব মার্ক বলে সব পরীক্ষায় তোর কোশ্চেন আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? চল চলে যাবো হচ্ছে আমাদের 3 নাম্বার টাইপের বন্ড। খাতায় হেডিং দে। এটা আর ক্লাস 9 তো ছিল না, বল কিছু বলছিস? অফিসিয়ালি ছিল না, স্কুলে পড়ালে ছিল। ঠিক আছে, চল 3 নাম্বার টাইপের বন্ড, খাতায় হেডিং দে। কোঅর্ডিনেট বন্ড। 3 নাম্বার টাইপের বন্ড লেখ, কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড, এটার আরো কটা নাম আছে, লেখ। কোঅর্ডিনেট বন্ডের একটা নাম লেখ, ডেটিভ বন্ড, DATIVE। কোঅর্ডিনেট বন্ডের একটা নাম লেখ, ডেটিভ বন্ড। ডেটিভ বন্ড লিখেছিস? কোঅর্ডিনেট বন্ডের অ্যাপ্লিকেশন কোথায় আছে? অ্যাপ্লিকেশন তোর ক্লাস 10 লেভেলে কিছুই নেই, জাস্ট তোকে ভাই ক্লাস 10 লেভেলে তোকে বলছি কী আছে। দুখানা স্ট্রাকচার রাখতে হবে, আর ভাই ডেফিনেশন মুখস্থ করতে হবে, আর ভাই কী করতে হবে দেখছি। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন দেখতে হবে, কোথায় লিখে রাখতে পারিস। ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে আলাদা ভাই এই বন্ডিংয়ের উপর ডিপেন্ড করে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। লিখে রাখতো, ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, একটা আলাদা চ্যাপ্টার। ঠিক আছে? এই টাইপের বন্ডের উপর ডিপেন্ড করে। ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, জাস্ট লিখে রাখলাম, সিম্পল ইনফরমেশন ভাই। চল শুরু করা যাক কোঅর্ডিনেশন বন্ড। এইবার একটু দেখ সিনারিও, দেখবি কীরকম কীরকম হচ্ছে ভাই। দেখ লাস্ট ক্লাসে আমি এখানে আঁকিনি, তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস। কি প্র্যাকটিস করেছিস? অ্যামোনিয়ার কোভ্যালেন্ট স্ট্রাকচার করে এসেছিস বাড়ি থেকে, ইলেকট্রন স্ট্রাকচার অফ অ্যামোনিয়া মলিকিউল করে এসেছিস বাড়ি থেকে। দেখ সেই স্ট্রাকচারটা আমার এরকম ছিল, NH3 আলটিমেট স্ট্রাকচার ভাই। বিফোর আফটারের গল্পে আমি যাবো না। নাইট্রোজেনের মাথায় একখানা লোন পেয়ার ছিল, একখানা লোন পেয়ার, এটা ছিল NH3 স্ট্রাকচার, তুই প্র্যাকটিস করে এসেছিস। এইবার দেখ সবাই তো ভাই সুখে শান্তিতে আছে, সবার ভাই অক্টেট ডুপ্লেট ফুলফিল্ড আছে। হাইড্রোজেনের আউটার মশলা 2খানা ইলেকট্রন, নাইট্রোজেনের আউটার মশলা 8খানা ইলেকট্রন, সবাই ফুলফিল্ড। ওই যে ভাই ক্লাস 12-এর পরে আগে হতো ন্যাশনাল লেভেলের একটা স্কলারশিপের এক্সাম হতো। ঠিক আছে? KVPY, কেন্দ্রীয় বৈজ্ঞানিক প্রোৎসাহ যোজনা, KVPY এক্সাম। KVPY এক্সাম আর হচ্ছে এক্সামের পরে তো একটা ইন্টারভিউ হতো। সেই এক্সাম কোয়ালিফাই করলে তুই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ইয়ারলি 80,000 রুপিসের স্কলারশিপ পেতিস। ঠিক আছে? ওটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি অ্যামাউন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ 10+2 লেভেলের পরে KVPY। এটা একটা স্কলারশিপ আছে, আরেকটা আছে হচ্ছে সাইমালটেনিয়াস স্কলারশিপ, সেটা বলে ইন্সপায়ার স্কলারশিপ। ইন্সপায়ারও সেন্ট্রাল গভর্নমেন্টেরই, বাট ইন্সপায়ার স্কলারশিপের সিলেকশন পুরোপুরি হয় মেরিটের বেসিসে। তুই ক্লাস 12-এ বোর্ড এক্সামে টপ 1%-এর মধ্যে যদি র্যাঙ্ক করিস, মানে কি সাপোজ তোর বোর্ডে ধর 1000টা স্টুডেন্ট, তোকে 10 জনের মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাই টপ 1%, 10 জনের মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাহলে ভাই তুই এলিজেবল ওই স্কলারশিপটা পাওয়ার জন্য। মান্থলি না, ইয়ারলি তোকে 80,000 টাকা করে দেবে। বুঝতে পেরেছিস? দুখানাভাবে পাওয়া যায় এই স্কলারশিপ। একটা হচ্ছে আমি মেরিটের বেসিসে পাবো, 10+2 এক্সাম কত ভালো হলো তার উপর ডিপেন্ড করে। তার মানে ISC বোর্ডে যদি সাপোজ 1 লাখ ক্যান্ডিডেট হয়, তোকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। বুঝতে পেরেছি? 10+2 লেভেলে গিয়ে বোঝা গেল। আরেকটা হয় হচ্ছে KVPY। তুই ধর ভাই 10+2-তে এক্সামে আমি ভাই ধর র্যাঙ্ক আমার আসেনি, আমি KVPY এক্সাম দেবো। এবার স্বাভাবিকভাবে বুঝতে পারছি সেখানে তোর একটু সিলেকশন একটু কঠিন হবে। কীরকম হবে? তোকে ফার্স্টে এক্সামে কোয়ালিফাই করতে হবে, তারপরে তোকে ভাই করতে হবে হচ্ছে ইন্টারভিউ দিতে হবে। আমি ইন্সপায়ার স্কলারশিপ পেতাম। ঠিক আছে? তোকে তাহলে কী করতে হবে? তখন ইন্টারভিউ দিতে হবে। বাট ইন্টারভিউগুলো কোথায় হয়? স্কুলে কলেজে হয় না। ঠিক আছে? ইন্টারভিউগুলো বলা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউটে। সাপোজ এই যাদবপুরে একটা ইনস্টিটিউট আছে, IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা হচ্ছে বেসিক্যালি যেখান থেকে রিসার্চ করে CV রামন নোবেল প্রাইজ পেয়েছিল ফিজিক্সে। ঠিক আছে? আইজারগুলো আছে, আইজার, এখানে আইজার কলকাতার ক্যাম্পাস হচ্ছে কল্যাণীতে। এইগুলোতে তো ইন্টারভিউগুলো হয়।
সেই ইন্টারভিউ তোকে জিজ্ঞেস করবে, কীরকম জিজ্ঞেস করবে, তখন বোর্ড থাকবে, তুই একদম 5-6 জন টিচার বসে থাকবে, মানে প্রফেসররা বসে থাকবে, ওরা তোকে জিজ্ঞেস করবে এর মধ্যে কটা আউটার মোস্ট সেলে নাইট্রোজেনের কটা ইলেকট্রন আছে কাউন্ট করে দেখাও, কাউন্ট করে দেখাও, তোকে দেখাতে হবে কীভাবে তুই কাউন্ট করলি, ঠিক আছে? তুই এইভাবে কাউন্ট করবি 1 2 3 4 5 6 7 8। তুই যখন এরকম দেখাচ্ছিস তখন ওরা বুঝতে পারবে হ্যাঁ তুই জানিস ভাই যে একটা বন্ডের মানে কি কোভ্যালেন্ট বন্ডে দুজনের ইলেকট্রন শেয়ার আছে, ওকে এইভাবে দেখাতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এগুলো হচ্ছে কেবিপি এখন বন্ধ হয়ে গেছে, কেবিপি এখন হয় না, এখন পুরোপুরি ওটা মেরিটের বেসিসে চলে গেছে, ইন্সপায়ারই হয়, কেবিপি এখন বন্ধ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ভাই অ্যামোনিয়া মলিকুল, আমি লাস্ট ক্লাসে গেছিলাম। এইবারে অ্যামোনিয়াতে ভাই সবার অক্টেট ডুপ্লিট ফুলফিল। এখন ধর আমি মিডিয়ামের মধ্যে কাকে দিলাম, কদিন পরে পড়বো অ্যাসিড বেস কেমিস্ট্রি, তখন আমি জানবো ভাই দেবো হচ্ছে সাপোজ H+ আয়ন, ঠিক আছে? H+ আয়ন, HCl থেকে H+ আয়ন পেয়েছিলাম আগের দিন, মনে আছে? HCl মলিকুল পেয়েছিলাম, HCl মলিকুলের মাঝখানের বন্ডটা ছিল হচ্ছে পোলার কোভ্যালেন্ট বন্ড। যদি জল দিতাম, জল দিলে ভেঙে যেত না, আগের দিন ভেঙে দিয়েছিলাম, দিয়ে আমি কী পেয়েছিলাম বলতে H+ আয়ন আর Cl- আয়ন আগের দিন পেয়েছিলাম, বুঝছিস? ওকে, তাহলে ধর আমি মিডিয়ামের মধ্যে H+ আয়ন সাপোজ অ্যাড করলাম। আর তুই আমাকে আবার ভেবেচিন্তে বল H+ আয়নের মধ্যে কটা ইলেকট্রন আছে বলতো? H+ আয়নের মধ্যে কটা ইলেকট্রন আছে? H+ এর মধ্যে 0খানা ইলেকট্রন আছে। কেন ভাই? কারণ হাইড্রোজেনের মধ্যে থাকে একটা ইলেকট্রন, প্লাস চার্জ মানে আমি ওটাও বার করে নিয়েছি। তাহলে তুই এবার হাইড্রোজেনের কথা ভাব, এই হাইড্রোজেনের খুব কষ্ট, কেন ভাই? ওর কিছুই নেই, দেখ কেউই নেই ওর ভাই, ওই একটা ইলেকট্রন ছিল সেটাও ভাই ক্লোরিন টেনে নিয়ে বেরিয়ে চলে গেছে, ওটা তো কিছুই নেই, কোনো ইলেকট্রনই নেই। তাহলে হাইড্রোজেনের মধ্যে আছে 0খানা ইলেকট্রন। ওকে চল, তাহলে হাইড্রোজেনের এই মুহূর্তে আছে 0খানা ইলেকট্রন, আর নাইট্রোজেনের আছে হচ্ছে 8খানা ইলেকট্রন। ক্লিয়ার? আমি এগুলো আঁকছি কার কথা ইলেকট্রন আছে, বুঝেছিস? এইবারে সিনারিওটা দেখবি কি হবে, আমি এখন আস্তে আস্তে নতুন টাইপের বন্ডের দিকে যাচ্ছি, তুইও খাতার মধ্যে আঁকতে পারিস চাইলে, কিন্তু পরীক্ষাতে এইভাবে আঁকবো না, আমি এখন পুরো কনসেপ্ট ক্লিয়ার করছি আগে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আমি নাইট্রোজেনের কাছে আছে 8টা, হাইড্রোজেনের কাছে আছে 0খানা। তুই ভাব H+ এর কাছে 0খানা ইলেকট্রন, তার মানে H+ পাগলের মতন ইলেকট্রন খুঁজছে স্বাভাবিকভাবেই। এই জন্য বলতো কি H+ হাইলি রিয়াক্টিভ হয়, H+ হাইলি রিয়াক্টিভ। তুই 11-12 যখনই কোনো রিয়াকশন মেকানিজম করবি না, যেটা তোকে বলছিলাম ক্লাসের শুরুতে, মেকানিজম তোকে 11-12 আছে কেমিস্ট্রির মধ্যে, 11-12 মেকানিজমে তুই দেখতে পাবি যখনই রিয়াকশন মিডিয়ামের মধ্যে H+ থাকবে না, ওই H+ এর সাথে রিয়াকশনটা সবার ফার্স্ট স্টেপে হবে, সবার ফার্স্ট স্টেপে ভাই H+ গিয়ে অ্যাটাক করবে, H+ গিয়ে ইলেকট্রন নেবে, এটা সবার ফার্স্ট হবে। 11-12 এটা তুই বুঝতে পারবি, ফার্স্ট স্টেপে H+ গিয়ে অ্যাটাক করবে, কারণ ওর মধ্যে ভাই ইলেকট্রন নেই, ওই পাগলের মতন ইলেকট্রন খুঁজছে। তাহলে এইবারে দেখ, ঠান্ডা মাথা ভালো করে দেখ, তাহলে H+ এর কটা ইলেকট্রন দরকার বল, বলতে H+ এর কটা ইলেকট্রন দরকার? 2টো। হিলিয়ামের মতন হতে চাইবে ভাই, তাহলে 2খানা ইলেকট্রন দরকার। দেখ এখানে সিস্টেমের মধ্যে এমন একজন আছে ভাই যার মাথায় 2খানা ইলেকট্রন আনইউজড অবস্থায় পড়ে আছে। নাইট্রোজেন চাইলে দিয়ে দিতে পারে কমপ্লিটলি, কিন্তু দিলে আবার নাইট্রোজেনের লস। কেন লস ভাই? যদি এ পুরোপুরি দিয়ে দেয় তাহলে তো ভাই হাইড্রোজেন অন্যকে সুখী করতে গিয়ে নিজে কষ্টে চলে যাবে, তা নাইট্রোজেনের আউটার মশলে তখন আমার 6টা ইলেকট্রন হয়ে যাবে। এতটা তো কেউ ভালো মানুষ নয় যে অন্যকে ভাই সুখী করতে গিয়ে নিজে সব কিছু দিয়ে দিবে, তুইও তো দিবি না, ঠিক আছে? তার মানে কি হলো বলতো, নাইট্রোজেন 2খানা ইলেকট্রন টোটালি দেবে না, বুঝতে পেরেছিস? তাহলে 2খানা দিলে তো হয়ে যেত ভাই, হাইড্রোজেন সুখী হতো, এ আবার ভাই কষ্টে যেত, কারণ 6খানা ইলেকট্রন হতো, সেটা আমার হবে না। এইবারে কী হবে সিনারিওতে, ঠান্ডা মাথায় দেখতে থাক। এবার এটা একটা টেকনিক্যাল খেলা, এই খেলাটা জাস্ট তোকে বোঝানোর জন্য বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এর পিছনে অনেক ফ্যাক্টর লুকিয়ে আছে। কী লুকিয়ে আছে এর পিছনে? কোয়ান্টাম কেমিস্ট্রি লুকিয়ে আছে, সেগুলো তোর পার্ট নয়, সেগুলো হাই লেভেলের গল্প। প্রবাবিলিটি লুকিয়ে আছে, কত পার্সেন্টেজে ভাই ওভারল্যাপ হবে, এগুলো সব কিছুই বুঝবো না এখন। দেখ বেসিক্যালি নাইট্রোজেন যেটা করবে হচ্ছে ফার্স্টে নিজের একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে চলে একটা ইলেকট্রন নাইট্রোজেন শেয়ার করলো, বুঝতে পারছিস? শেয়ার নাইট্রোজেন, সরি শেয়ার না, পুরোপুরি দিল হাইড্রোজেনকে। কেন দিয়েছে বুঝতে পারবি, কেন দিয়েছে বুঝতে পারবি, ঠিক আছে? দেখ দেওয়ার পরে বুঝতে পারছি এত অবধি। তাহলে নাইট্রোজেন ধর একটা ইলেকট্রন আমার দিয়েছে, আমি জাস্ট রাখছি এখানে, নাইট্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে। দেওয়ার পরে দেখ এই নাইট্রোজেনের মাথায় একটা আঁকবো, আর এই হাইড্রোজেনের কাছে চলে গেলো একটা ইলেকট্রন। এত অবধি হয়েছে? ক্লিয়ার? বুঝলি? তুই বলি হ্যাঁ বোঝা গেছে, না বোঝার মতন কিছুই বলিনি। তাহলে বলতো এখন যে সিনারিওটা হলো, তুই ঠান্ডা মাথায় বলবি এই হাইড্রোজেনের আউটার মোস্ট হলে কটা ইলেকট্রন হলো? একটা। খুব ভালো কথা, একটা। এই হাইড্রোজেনের মাথায় চার্জ কত হলো? 0। এক্স্যাক্টলি। কেন? কারণ ছিল প্লাস, পেয়ে গেল একটা, হয়ে গেল 0 ভাই। ছিল প্লাস, ইলেকট্রন পাওয়া মানেই তো -1 আসলো, তাহলে +1 আর -1, এই হাইড্রোজেন হয়ে গেল 0, বোঝা গেল? তাহলে এর মাথায় আর কোনো চার্জ নেই, 0 চার্জ আর কেউ কারোর মাথায় শো করে না। তুই বলবি ভাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট 0 কোটি টাকা, এটা তো তুই বলিস না, বলার দরকারই নেই ভাই, 0 কেউ সই করে না ওই জন্য, বোঝা গেল? আমার মানে আমি আমার কথা বলছিলাম, ঠিক আছে? আর এইদিকে টাকা, এই নাইট্রোজেনের আউটার মোস্ট হলে কটা ইলেকট্রন হলো? 7টা। 8টা ছিল, 7টা হলো, ঠিক আছে? এর হচ্ছে 7টা। এইবার দেখ এখানে গল্প আছে, নাইট্রোজেন তো একটা দিয়ে দিয়েছে, তাহলে ভাই এই নাইট্রোজেনের মাথায় দেখ প্লাস চার্জটা কিন্তু ডেভেলপ হলো, স্বাভাবিকভাবেই নাইট্রোজেন তো দিয়েছে, তাহলে এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ হলো। তাহলে ফার্স্ট স্টেপে আমার এটা ফর্ম হবে,
তোর বইতে এরকম আলাদা আলাদা করেনি। তোর বইতে কী করেছে আমি সেটা বলছি, একেবারে ফাইনাল স্টেপ আঁকবো, সেটা কীভাবে করবো বলছি, এটা বুঝেছিস কীভাবে হয়েছে। এইবারে দেখ এই সিনারিওটা ভালো করে দেখবি কেন করেছে এরকম। দেখ নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 7টা আছে, হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে 1টা আছে। হাইড্রোজেন কার মতন হতে চায়, হিলিয়াম, আউটার মোস্ট শেলে 2খানা রাখতে চায়। নাইট্রোজেন ভাই আউটার মোস্ট শেলে 7টা আছে, নাইট্রোজেন আউটার মোস্ট শেলে কটা রাখতে চায়, 8টাই রাখতে চায়। তার মানে কি হলো বলতো, সিনারিওটা দেখ এখন অনেকটা কার মতন হয়ে গেছে বলতো, কোভ্যালেন্ট বন্ডের মতন হয়ে গেছে। নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে 7টা, হাইড্রোজেনটার আউটার মোস্ট শেলে 1টা। এ তো ভাই এ একটা শেয়ার করলে একটা পেয়ে যাবে, হয়ে যাবে 2টো। নাইট্রোজেন একটা শেয়ার করলে ওর থেকে পেয়ে যাবে হচ্ছে কত বলতো, আরেকটা পেয়ে যাবে হচ্ছে 8টা। তার মানে এইবারে পরের স্টেপে হবে হচ্ছে শেয়ারিংটা, বুঝলি। তাহলে পরের স্টেপ হচ্ছে কি আমার শেয়ারিং। এটা আমার ছিল এরকম, আর নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে একটা একটা করে শেয়ার করলো, এত দিক ক্লিয়ার বোঝা গেল। এটা আমার ফর্ম হয়েছে, বুঝেছিস। তার মানে দেখ কোঅর্ডিনেট বন্ডের মাঝখানে বেসিক্যালি 2খানা বন্ড কিন্তু লুকিয়ে আছে। ফার্স্টে দেখ আয়নিকও হলো, এই তো ভাই দিয়ে দিয়েছিল পুরোপুরি, ফার্স্টে দিয়ে দিয়েছিল, কিন্তু এটাকে কমপ্লিট আয়নিক বলা যাবে না। কেন বলা যাবে না, তার কারণ হচ্ছে এখানে কমপ্লিট ডোনেশন হয়েছিল একটা ইলেকট্রনের। কিন্তু দেখ এটাকে আয়নিক কেন বলবো না, তার কারণ আছে। তার কারণ কি বলতো, তার কারণ দেখ এটা তো আমার ভাই আয়নে কনভার্ট হলো, কিন্তু অন্যজন তো নিউট্রাল হয়ে গেল। তো ভাই আয়নিক বন্ড কার কার মাঝখানে হবে, অবভিয়াসলি 2খানা আয়ন ফর্ম হবে তারপরে হবে। তো এখানে তো একজন আয়ন একজন তো নিউট্রাল, ওর মাঝখানে তো আমি ওটাকে আয়নিক বন্ড বলতে পারবো না। তার মানে ফার্স্ট স্টেপ এটা হলো। তারপরে আমার কি হলো বলতো, শেয়ার করে এই জিনিসটা ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস। দেখ সবার আবার দেখ অক্টেট ডুপ্লেট ফুলফিল হয়ে গেছে। দেখ নাইট্রোজেন আমার 8খানা পেয়ে গেল, হাইড্রোজেন আমার 2খানাই পেয়ে গেছে, তাই না, সবাই ভাই ফুলফিল হয়ে গেছে। শুধু এখানে আরও একজন জিনিস আঁকা বাকি আছে। কাকে আঁকা বাকি আছে, এই প্লাস চার্জটা। প্লাস চার্জটা তো ভাই সিস্টেমের মধ্যে থাকবেই, প্লাস চার্জ তো সিস্টেমের মধ্যে আছেই। সেই প্লাস চার্জটাকে কীভাবে শো করা হয় বলতে এইরকম, থার্ড ব্র্যাকেট আঁকবো, একে মাথায় প্লাস চার্জ, ওই যেভাবে কিছুক্ষণ আগে থার্ড ব্র্যাকেটের মাথায় প্লাস মাইনাস চার্জ দিচ্ছি না, সেরকমই এখানে থার্ড ব্র্যাকেটের মাথায় এখানে হচ্ছে প্লাস চার্জ, বুঝলি। প্লাস চার্জটা আমার থেকেই গেল কেন, কারণ দেখ প্লাস চার্জ মানে কি ডেফিসিয়েন্ট ছিল, তো নাইট্রোজেন শেয়ার করলো, হাইড্রোজেন শেয়ার করলো, তো শেয়ার হলো, প্লাস চার্জ তো নাইট্রোজেন মাথায় থেকেই গেল। প্লাস চার্জকে স্যাটিসফাই করতে হলে আমাকে বাইরে থেকে একটা ইলেকট্রন পাঠিয়ে দিতে হতো, সেটা তো আমি পাঠাইনি। তাহলে আমার কি হলো বলতো, NH4+। আগেও দেখ আমার সিস্টেমের মাথায়, এ দেখ এই সিস্টেমটার মাথায় দেখ NH3 আর H+, ওভারঅল দেখ আগে মাথায় ছিল +1 চার্জ। দেখ এখানেও ওভারঅল মাথায় +1 চার্জই হলো, ওভারঅল দেখ মাথায় +1 চার্জই থাকলো। ভাই তার মানে কি বলতো, যে কোনো রিয়াকশন হোক আগে বা পরে টোটাল প্লাস বা মাইনাস কনস্ট্যান্টই থাকবে। আগেও যা ছিল প্লাস যদি থাকে তাহলে আগে পরে আমার প্লাস থাকবেই, এটা রাখতেই হবে তোকে, বুঝেছিস তো। তাহলে আমার কি ফর্মুলাটা, NH4+, বোঝা গেছে। হ্যাঁ আচ্ছা, এইবারে সেগুলো আসছি, এটা বুঝেছিস, এটা আমি কনসেপচুয়ালি পুরো জিনিসটা আঁকলাম, বোঝা গেল। এইবারে তোর পরীক্ষাতে এটা কীভাবে আঁকবো, পরীক্ষাতে এত কিছু করেইনি, পরীক্ষাতে সিম্পলি এটাকে আঁকবো হচ্ছে দেখ ফাইনাল স্ট্রাকচারটা আমি তোকে বলছি, বইও বার করতে পারি, চল বই বার কর, বইয়ের মধ্যে চলে যা। পেজ নাম্বার 34 বার কর, পেজ নাম্বার 34 বার করেছিস। 34-এ আচ্ছা পয়েন্ট নাম্বার হচ্ছে 2.6.3, 2.6.3 বার করেছিস। 2.6.3 এটা বক্স আছে বিশাল বড়, বক্সের মধ্যে আবার ভালো করে তাকা, বক্সের মধ্যে একদম যে লাস্ট স্ট্রাকচার দেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে আঁকা আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা স্ট্রাকচার আঁকা আছে। দেখ ওই স্ট্রাকচারটা কীরকম আছে, বেসিক্যালি আছে হচ্ছে দেখ 3খানা, দেখ এই স্ট্রাকচারটাই এগেছে, কীভাবে এগেছে দেখ তোকে বলছি, স্ট্রাকচারের দিকে তাকাবি আর বোর্ডের দিকে তাকাবি। দেখ এই যে স্ট্রাকচারটা পেলাম, এর মধ্যে দেখ 3খানা কোভ্যালেন্ট বন্ড, এ তো আগেও ছিল পরেও থাকবে, 3খানা কোভ্যালেন্ট বন্ড আগেও ছিল পরেও আছে। দেখ তোর বইয়ের মধ্যে 3খানা কোভ্যালেন্ট বন্ড মার্ক করা আছে, 3খানা কোভ্যালেন্ট বন্ড মার্ক করা আছে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস। আর 1খানা বন্ড দেখ যেটা নতুনটা ফর্ম হলো, যেটা আমি তোকে এখানে ভেঙে ভেঙে দেখালাম, যেটা আমি তোকে এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি, সেটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড মার্ক করা আছে তোর বইয়ের মধ্যে, দেখতে পাচ্ছিস। সেটা দেখ আমার বইয়ের মধ্যে কোঅর্ডিনেট বন্ড মার্ক করা আছে, দেখতে পাচ্ছিস বইয়ের মধ্যে, ক্লিয়ার। এইবারে কোঅর্ডিনেট বন্ড দেখ তোকে তো ভাই আর এত স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আঁকার দরকার নেই। কোঅর্ডিনেট বন্ডকে ওই জন্য কীভাবে শো করে, কোঅর্ডিনেট বন্ডকে কীভাবে শো করে ভালো করে দেখবি। দেখ কোঅর্ডিনেট বন্ডটা ফর্ম হয়েছিল দেখ ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে গেছিল না, এতে অ্যাকসেপ্ট করেছিল একখানা ইলেকট্রন, ভাই কমপ্লিটলি অ্যাকসেপ্ট করেছিল। দেখ ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে একটা অ্যারো দিলেই আমার ওটা কোঅর্ডিনেট বন্ড হয়ে যায়। তার মানে দেখ তোর বইতে স্ট্রাকচারটা এরকম আছে, ফাইনাল স্ট্রাকচার দেখ। তাহলে 3খানা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড আর 1খানা হচ্ছে দেখ আমার কোঅর্ডিনেট বন্ড আঁকা আছে, দেখতে পেয়েছিস NH4+ মধ্যে, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে এত অব্দি। 3খানা কোঅর্ডিনেট বন্ড আর 1খানা কোভ্যালেন্ট, 3খানা কোভ্যালেন্ট 1খানা কোঅর্ডিনেট, এত অব্দি দেখেছিস, হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারলাম কোঅর্ডিনেট বন্ড মানে কি, বোঝা গেছে। বইয়ের মার্কিং ডিটেলস আমি পরে আসবো। NH4+, ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা কি বল, NH4+ আয়ন, বুঝলি ভাই, এটা NH4+ আয়ন, তো NH4 মাথায় প্লাস চার্জ, NH4+ আয়ন। NH4+ আয়নের নাম কি ছিল বল দেখি, ক্লাস 9-এ পড়েছিলি,
অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন, AMMONIUM, ঠিক আছে। ওকে, NH4+ আয়নের নাম কি ছিল? অ্যামোনিয়াম আয়ন। সবার মনে থাকবে তো? যার যার মনে আছে তার তো ঠিক আছে, যার যার মনে নেই তারা নিজের দায়িত্বে খাতায় লিখবে, আমার দায়িত্ব তো নয়, নিজের দায়িত্বে খাতায় লিখবি, ঠিক আছে। অ্যামোনিয়াম আয়ন, বুঝলি? অ্যামোনিয়াম আয়ন মনে আছে? আচ্ছা এইবারে ধর এটা প্লাস চার্জ, ক্লিয়ার, বোঝা গেল? এইবারে ধর ভাই আমি এর মধ্যে একটা আরেকটা আয়ন দিচ্ছি, কোন আয়ন তুই বুঝতে পারবি ভাই, এতক্ষণ ধরে আমি খেলছিলাম। দেখ Na+Cl- কম্বাইন করেছিলাম না, করে কি পেয়েছিলাম বলতো? NaCl। এখানে আমি ভাই NH4+ আর ধর ভাই আমি একটা Cl- কম্বাইন করব, করলে আমি কোন মলিকুল পাবো বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এইবারে তুই ভাব, বুঝতে পেরেছিস ভাই? NH4+ আর Cl- কম্বাইন করলে আমি কি NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তুই ভাব NH4Cl এর মধ্যে কি কি টাইপের বন্ড আছে, ভাবি কি কি টাইপের বন্ড আছে। দেখ NH4+ আর Cl- ওর মাঝখানে আছে কোন টাইপের বন্ড? আয়নিক বন্ড। NH4Cl এ NH4+ আর Cl- ওর মাঝখানে কোন বন্ড আছে? আয়নিক বন্ড। আর NH4+ এর মাঝখানে দেখ দুটো টাইপের বন্ড আছে, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট। তার মানে কি বুঝলি বলতো? NH4Cl হচ্ছে এমন একটা এক্সাম্পল যার মধ্যে তিনখানা টাইপের বন্ডই আছে, এটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তাহলে এক্সাম্পল লেখ, খাতার মধ্যে লিখে রাখ, লেখ। আরও একটা মলিকুল বলবো তোকে, লেখ খাতার মধ্যে, লেখ এক্সাম্পল বা নোট যা ইচ্ছা লেখ, নোট বলে লিখতে পারিস, খাতার মধ্যে লেখ, লেখ। আরেকটা মলিকুলও বলবো। ইলেক্ট্রোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট দুটোই আছে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেটে। কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে। আচ্ছা আসি, চল লেখ খাতার মধ্যে, লেখ একটু। অল থ্রি টাইপস অফ বন্ড প্রেজেন্ট, খাতার মধ্যে লিখি অল থ্রি টাইপস অফ বন্ড প্রেজেন্ট। এক নাম্বার, অল থ্রি টাইপস অফ বন্ড মানে বুঝে গেছিস কোন কোন টাইপের বন্ডের কথা বলেছে, তিনখানা টাইপ। এক নাম্বার হচ্ছে আমি কি লিখলাম? NH4Cl, ফার্স্ট এক্সাম্পল NH4Cl লিখেছি, NH4Cl। সেকেন্ড আর একটা এক্সাম্পল লেখ, NH4OH, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লিখেছিস। আচ্ছা এবার একটু ভাবনা চিন্তা করে আমাকে বলবি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে বলতো, পরের কোশ্চেন তোর জন্য, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে কটা কোভ্যালেন্ট, কটা কোঅর্ডিনেট আর কটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আছে বল, পরের কোশ্চেন তোর জন্য, ঠিক আছে। তোকে এদিকে জিজ্ঞেস করতো, তার জন্য তুই এটা আমাকে বল আগে, NH4Cl এ কটা কোভ্যালেন্ট, কটা কোঅর্ডিনেট, কটা আয়নিক আছে? NH4Cl এ তিনটে কোভ্যালেন্ট, একটা কোঅর্ডিনেট, একটা আয়নিক। ঠিক আছে, খাতায় লিখতে NH4Cl কি বুঝতে পেরেছিস? এই যে ভাই একখানা আয়নিক, তিনখানা কোভ্যালেন্ট, একখানা কোঅর্ডিনেট, এটা NH4Cl ছিল। তিনখানা কোভ্যালেন্ট, একখানা কোঅর্ডিনেট আর একখানা আয়নিক, এটা ছিল হচ্ছে NH4Cl, ঠিক আছে, বুঝছিস নাকি? বন্ধুর খাতা থেকে লিখে কোনো লাভ নেই। NH4Cl কি ছিল ভাই? তিনখানা কোভ্যালেন্ট, এই যে তিনখানা কোভ্যালেন্ট, একখানা কোঅর্ডিনেট আর একখানা আয়নিক, এটা ছিল NH4Cl এর গল্প। NH4OH কটা আছে বল? NH4 এ তো তিনটে কোভ্যালেন্ট হবে। একটা কোঅর্ডিনেট, চারটে দাঁড়াও, NH4OH তো হাইড্রক্সাইড সোডিয়াম OH এ একটা আয়নিক, NH4 এ তিনটে ইলেকট্রোভ্যালেন্ট আর NH4 প্লাস তিনটে ইলেকট্রোভ্যালেন্ট NH4 এ, না কোভ্যালেন্ট OH আয়নিক, হ্যাঁ OH আয়নিক। দুটো চল NH4+ আর OH- বার করা যাক কি কি বন্ড আছে। একটু দাঁড়াও, না ভাই এই কোশ্চেনের জন্য আর দাঁড়াতে পারবো না। NH4+ এর মধ্যে আছে তিনখানা কোভ্যালেন্ট, জানি ভাই, এই যে তিনখানা কোভ্যালেন্ট, একখানা আছে কোঅর্ডিনেট, ঠিক আছে, COD লিখলাম শর্টে। OH- মানে কি? OH- এরকম শর্টে লিখলাম OH-, ওকে। এর মাঝখানে আছে হচ্ছে একখানা ইলেকট্রোভ্যালেন্ট, তার কারণে একখানা গেলে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে কোন বন্ড আছে বল, কোন বন্ড থাকবে ভাই অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে? অক্সিজেন হচ্ছে আমার কি নন মেটাল, হাইড্রোজেন হচ্ছে আমার নন মেটাল, তাহলে এদের মাঝখানে কোন বন্ড আছে? আচ্ছা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আগের ক্লাসেই বানিয়েছিলাম ওয়াটার মলিকুল HOH, ঠিক আছে, HOH বানিয়েছিলাম আগের ক্লাসে, মানে ওয়াটার। অক্সিজেন হচ্ছে নন মেটাল, হাইড্রোজেন হচ্ছে নন মেটাল, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে কি আছে ভাই? স্বাভাবিকভাবেই কোভ্যালেন্ট বন্ড, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ভাই আরও একখানা কোভ্যালেন্ট বন্ড আমার অ্যাড হলো, তাহলে টোটাল আছে চারখানা কোভ্যালেন্ট, একখানা কোঅর্ডিনেট, একখানা হচ্ছে আমার ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। বোঝা গেছে? না বোঝার মতন কিছুই বলিনি, বুঝতে পেরেছিস?
কি বুঝলি বলতো, বল কি বুঝলি? এটাই বুঝলি ভাই, আগের দিন তো এটা বানিয়েছিলাম এইচ, এ তো ভাই কোভ্যালেন্ট ছিল, কোভ্যালেন্ট বন্ড ছিল। এইবারে OH মাইনাস কীভাবে জেনারেট হয়েছে তোকে জাস্ট বলছি, টেকনিক্যালি বলছি। ওয়াটার থেকে যদি এরকম পাবো না, OH মাইনাস এত অ্যামাউন্টে পাবো না। দেখ আগের দিন পড়েছিলাম না ভাই ইলেকট্রোনেগেটিভিটি, আগের দিনের ক্লাসে পড়েছিলাম। অক্সিজেন তো আমার হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ভাই টানবে কে? অক্সিজেন। টানাটানি করে আমার কী হবে বলতো, টানাটানি করে কী হবে, অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে? আমি একটা OH বন্ডকে এই মুহূর্তে ফোকাস করেছি, আমি ধর এই মুহূর্তে একখানা OH বন্ডকে ফোকাস করলাম, তাহলে ভাই অক্সিজেন হাইড্রোজেনের থেকে টানবে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে? ডেল্টা মাইনাস, মনে পড়ছে বাকিদের? আর হাইড্রোজেনের মাথায় কোন চার্জ আসবে? ডেল্টা প্লাস। আমি একখানা বন্ডকে ফোকাস করলাম, ঠিক আছে? এইবারে ধর এটা আছে, এখন এটা হয় ভাই ওয়াটারে হয়, এগুলো তোর ক্লাস 11-এ গিয়ে আছে। ওয়াটার গিয়ে কী করবে বলতো, আরেকটা ওয়াটার গিয়ে এদের মাঝখানের বন্ডটাকে পুরোপুরি ভাঙবে। আগের দিনই করেছিলাম ভাই, ওয়াটার গিয়ে ভাঙতো, মনে আছে? ডাইইলেকট্রিক প্রপার্টি যেগুলো তোর লাগে না, এই টার্মগুলো ফিজিক্সে লাগে না, এই কেমিস্ট্রিতে লাগে না, এগিয়ে ভেঙে আমার কী করতে বলতে, এটাকে কমপ্লিটলি এই পার্টটাতে কনভার্ট করে দেবে। ভেঙে দিয়ে আমার কী করবে, কমপ্লিটলি এই ভার্সনটা বানাবে না। দেখ কী বানালো বলতো, দেখ একখানা OH মাইনাস একখানা OH প্লাস, এটাই বানাবে। এই জন্য হচ্ছে, বুঝেছি, এটা বানাবে। তাহলে এটা হচ্ছে, আমি বেসিক্যালি OH মাইনাস মানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, এটা হচ্ছে এরকম আর কি। আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা কার মধ্যে আছে? অবভিয়াসলি প্লাস আর মাইনাসের মধ্যে, বুঝেছিস? এটা হচ্ছে NH4 OH এর স্ট্রাকচার ছিল। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। একটু বইয়ের মধ্যে মার্ক করবো, তারপর আবার ফিরে আসছি। চল বই বার কর, সেলিনার বই বার কর। হ্যাঁ বল, তুই এখানে চলে আয়, ফ্যানটা অফ করতে পারবো না। চ্যাপ্টারের একদম শুরুতে পেজ নাম্বার 21, কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং পেজ নাম্বার 21 বার করেছিস? দেখ রাইট সাইডের কলামে আছে কেমিক্যাল বন্ডের ডেফিনেশন। দেখ সবুজ বক্স বা ব্লু বক্স, যে বক্সই হোক, বক্সের মধ্যে মার্ক কর কেমিক্যাল বন্ডের ডেফিনেশন। আচ্ছা তোর সিলেবাসে না যে কটা ডেফিনেশন তোর সিলেবাসের মধ্যে মেনশন করা আছে, 50-60টার মতন ডেফিনেশন তোকে মুখস্থ করতে, ওর মধ্যে আসবে ভাই 3-4টার মধ্যে আসবে, আরও বেশি আসতে পারে, 5-6টা তো আসবে, ওই কটা ডেফিনেশনই আসবে। হ্যাঁ ওরকমই আসবে, ঠিক আছে? ওই কটা ডেফিনেশনের মধ্যেই আসবে, ওর বাইরে কিছু আসবে না ডেফিনেশন, ঠিক আছে? চল তাহলে পেজ নাম্বার 21, এই হচ্ছে আমার কেমিক্যাল বন্ডের ডেফিনেশন, মার্ক করলাম। পরের পেজে চলে যাই। পরের পেজে গিয়ে পরের পেজের দেখ লেফট সাইডের একদম নিচে একটা বক্সের মধ্যে ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক কম্পাউন্ড ডেফিনেশন দেওয়া আছে না? মার্ক কর লেফট সাইডে একদম বক্সের নিচে, কেউ না খুঁজে পেলে আমাকে বলবি। লেফট সাইডের বক্সের একদম নিচে দেখ ইলেকট্রোভ্যালেন্ট অর আয়নিক কম্পাউন্ডের ডেফিনেশন দেখতে পেয়েছিস? ফার্স্ট পয়েন্টটা যেটা দেওয়া আছে ওর মধ্যে দেখ 3 নাম্বার লাইনে ট্রান্সফার বলে একটা লেখা আছে। দেখ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন, ট্রান্সফারটাকে বক্স করে রাখ, স্পেশাল ফোকাসের মধ্যে থাকবে ট্রান্সফার, ঠিক আছে? আচ্ছা এটা তো গেলে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের ডেফিনেশন। তো এই বক্সের দেখ ঠিক উপরেই আরেকটা ডেফিনেশন আছে। কি ডেফিনেশন ভাই? ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন দেখতে পাচ্ছিস? প্যারাটা মার্ক কর, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের যে প্যারাটা আছে মার্ক কর। মার্ক করেছিস? দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন বিং অপোজিটলি চার্জ বলে আছে তো লেখা, মার্ক করেছি প্যারাটা? ব্যাস আছে কি দেখে তো লেখা আছে বল, দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন লেখা আছে না বল, ব্যাস ওটা মার্ক করোই প্যারাটা। আচ্ছা তার ঠিক নিচে যে বক্সটা ছিল না, বক্সের নিচে একটা মিস করে গেছে, এটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সির একটা ডেফিনেশন লেখা আছে ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি তুই পড়লেই বুঝে যাবি নাম মানে কি ইলেকট্রোভ্যালেন্সি। নাম্বার অফ ইলেকট্রন বা যে যতগুলো লুজ করছে বা গেন করছে সেটাকে বলেছে ইলেকট্রোভ্যালেন্সি। হ্যাঁ ওটা মার্ক করবো, ঠিক আছে? তো এটা মার্ক করলাম, ইলেকট্রোভ্যালেন্সি মার্ক করেছিস? আচ্ছা এইবারে 2.2.1 এর মধ্যে যেগুলো আছে সেগুলো এখন বুঝবো না, যখন পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার পড়বো তখন বুঝবো। ওকে চলে যাচ্ছি পরেরটা ভাই। ওই পেজেই পেজ নাম্বার 22তেই রাইট সাইডের কলাম বক্সের মধ্যে দেখ লেখা আছে বন্ড ফর্ম বিটুইন মেটাল অ্যান্ড নন মেটাল আর আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট।
ওটা বক্সের মধ্যে আছে না মার্ক করা, ঠিক আছে, ওটা মার্ক কর। ওটা কিন্তু ভাই আয়নিক বন্ডের ডেফিনেশন না, ডেফিনেশন বলে ওটা লিখলে হবে না, এটা জাস্ট একটা ইনফরমেশন ভাই, এটার সাথে ওটার ভাই ওর মধ্যে আয়নিক বন্ড ফর্ম হয়, বুঝলি, দিতে পারে। ঠিক আছে, এটা এমসিকিউ এর মধ্যেই দেবে। আচ্ছা চলে যাচ্ছি তারপরেরটা। দেখ তার ঠিক পরেই লেখা আছে হোয়াই আর আয়নিক কম্পাউন্ড স্টেবল। দেখতে পেয়েছি এটা, মার্ক করো ওটা। আচ্ছা এইবারে চলে যাবো হচ্ছে পরেরটা 2.2.2। এখানে তো ভাই কিছু এই পেজে লাগছে না। ফিগার 2.1, দেখ ফিগার 2.1 একটা স্ট্রাকচার আছে তো, কিসের স্ট্রাকচার ভাই? ক্লাস 9-এ পড়া NaCl এর আয়নিক বন্ডের স্ট্রাকচার, দেখতে পাচ্ছিস? ক্লাস 9 এইভাবে আঁকতাম, বড় বড় করে আঁকতাম অরবিট স্ট্রাকচার। এটা তোর ক্লাস 10-এ লাগবে না। তোকে যদি স্কুলে বলে ভাই, স্কুলের টিচার থেকে একটু জেনে নিবি যে স্কুলের পরীক্ষার জন্য ভাই তোকে যদি বলে এটা আঁকতে, তোকে আঁকতে হবে স্কুলের পরীক্ষার জন্য, বোর্ড এটা না আঁকলে হবে, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাবে পেজ নাম্বার 24, ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl। ওই যে কিছুক্ষণ আগে মডিফাই করলাম, পুরোনো বইয়ে মডিফাই করলাম, করে ওটা মার্ক করে রাখলাম, ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ NaCl, ঠিক আছে। আচ্ছা পেজ নাম্বার 24 এই রাইট সাইডে ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, মার্ক করো ওটা। আচ্ছা তারপরে চলে যাচ্ছে পেজ নাম্বার 25, এবার ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড, দেখতে পাচ্ছিস? মার্ক কর। অক্সিডেশন রিডাকশন ভাই আমি ইলেকট্রোকেমিস্ট্রি যখন ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার হবে তখন পড়বো, এখন নয়, কদিন পরে পড়বো, ঠিক আছে, বা পিরিয়ডিক টেবিলেও পড়তে পারি অক্সিডেশন রিডাকশন। আচ্ছা এইবার চলে যাচ্ছে পরের পেজ, পেজ নাম্বার 26, 2.3 মার্ক করেছিলাম তো এর মধ্যে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনেশন আগের দিন। আচ্ছা তার ঠিক পরে দেখো, ওই ডেফিনেশন ঠিক পরে একটা লাইন লেখা আছে ইটালিক্সে, দ্য মলিকিউল ফর্ম ডিউ টু দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস ইজ কল্ড আ কোভ্যালেন্ট মলিকিউল। ঠিক আছে, কোনো লাইন দেখ তো, পুরোনো বইতে লেখা আছে, নতুন বইতে দেখতো কোথায় লেখা আছে, ওই বক্সের মধ্যে হয়তো লেখা থাকতে পারে, দেখতো এরকম লেখা আছে কিনা, দ্য মলিকিউল ফর্মড ডিউ টু দ্য শেয়ারিং অফ ইলেকট্রনস ইজ কল্ড আ কোভ্যালেন্ট মলিকিউল, লেখা আছে কোথাও? লিখে না তো নতুন বইয়ের মধ্যে, লেখ নতুন বইয়ের একটা লাইন লেখ, মলিকিউল ফর্মড due to sharing of electrons